আমি পদ্মজা। পর্ব ১। লিখেছেন ইলমা বেহরোজ। ফাতেমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলল। তার শরীর ঘেমে একাকার। কাপড়ে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ ৪ দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। ৪ দিন একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথার আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাতেমা কাতর স্বরে বলল, সম্ভব না। আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে ২-১ সেকেন্ড দেখল। এরপর গভীর কণ্ঠে ফাতেমাকে বলল, আপনি যান। ফাতেমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে শুকনো দৃষ্টি মেলে তাকায়। বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত পড়ছে। চোখের চারপাশে গাঢ় কালো। চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয়। তুষারের মুখের প্রকারভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়। মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাতেমাকে ডাকলেন, মিস ফাতেমা, দ্রুত এদিকে আসুন। ফাতেমা সহ আরো ২ জন দ্রুত পায়ে ছুটে আসে। ১৯৮৯ সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমন। হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মের বিয়ে আমি এখনই দেব না। পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে একবার পাত্রের খোঁজ নিয়ে আসেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র ১৬। শামসুর আলমের মেয়ের বিয়ে হয়েছে ২৪ বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরেন। রশিদ একদলা থুতু ফেলল উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্তের কণ্ঠে জবাব দেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন বালা না। মেয়েটি তো আমার, আমাকেই বুঝতে দেন। হেমলতার কণ্ঠে বিরক্ত ঝরে পড়ল। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখলেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলেন, মোরশেদের বড় সেমরিডারে চাই। রশিদ নিজে নিজেই বিড়বিড় করে আওড়ান, গ্যারামে কি আর কোনো সেমরি নাই? একটা সেরিরেই কেন সবার চক্ষে পড়তে হইব?
চাইলেই কি সব পাওন যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বললেন না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেলেন। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসেন। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে আহ, কড়া চোখে তাকালেন। রাগে স্বরে বললেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতা মেয়েদের কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো উম, মান্যতা চিনে খুব খুব অনুগত। তিনি বিছানায় ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতের নানাবাড়ি ছিল বলে জানে না। ভোরেই চলে আসে নানাবাড়ি, হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছর পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে হয়। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগেই লিপস্টিক মাখেনি। দেওয়ালে কাঠের ঘড়ি, ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখানে পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জাগানো সরি জানালার পর্দা ভেদ করে আসা আলতো ও রোদের স্পর্শে পদ্মজার আর মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন, মেয়েদের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয়। হেমলতা মায়া লাগে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধীর কণ্ঠে প্রশ্ন করে, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপার গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার নিয়ম নীতি এর প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে প্লেটে খাবার সাজানো। সে মৃদু মৃদু হেসে প্লেটে নিয়ে টেবিলে গিয়ে বসলেন। তখন হেমলতা আসেন। পদ্ম দ্রুত ওড়না মাথায় দিয়ে ঢাকে। হেমলতার দেওয়া আরেকটি নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শক্ত ভঙ্গিতে খেতে থাকে। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়া করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটি শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাবার সময় কথা বলতে নেই। হেমলতা চলে গেলে পদ্মজার চোখ থেকে টুক করে 1 ফোঁটা জল পড়ে পাতে। পদ্মজা দ্রুত হাত উল্টো পাশে দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে পদ্মদাতা আছে ঠিকই, কিন্তু পদ্মদাতার আদর নেই। সে জানে না তার দোষ কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর
লেউ তাকে করে না, কথা অবধি বলেন না। 2 বার মাকে জিজ্ঞাসা করেছে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবার মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এতটুকুই, এর বেশি কিছু বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়, এই দুয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনায় শুধু ছিল। দ্রুত খে দ্রুত খেয়ে উঠে আজ আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে যায়। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে আনন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রামে অন্ধকারে তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলেন, আম্মা, আম্মা, আয় টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরল। টর্চ নিয়ে রুমে ঢুকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উঁকি দিয়ে হেমলতাকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎমামা। বুবু, বাড়ি অন্ধকার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফের কণ্ঠে। হানিফ, আসছিস? হেমলতার রুম থেকে বেরিয়ে এলেন, হাতে হারিকেন। হানিফের সবকটি দাঁত বের করে হাসলেন, বললেন, হ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেরিগোলান কই? রুমে আছে, রুমে পড়ছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্থির হয়। অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামু। এইখানে খামু? না, তোমার সরাইখানায় যাইতে হইব। কথাটা রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম কথাটা রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বলল, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসে না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা এড়িয়ে অবহেলা করছে। হানিফ 6 বছরে সৌদিতে ছিল। 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতা বিচক্ষণ মস্তিষ্কে মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজই এর লুকোচুরির ফয়সালা হবে। হানিফ পদ্মজার দেখার জন্য অনেক ছলচাতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানিক পর হানিফ চলে যায়। পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে।
রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটির পাশে বেশিক্ষণ না থাকতে। কোনো তোরা কোনো তোরা কোনো কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিম্বর। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকে পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজ ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপবতী বলেই হয়তো। গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করল, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফোঁপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলালো। কণ্ঠ নরম করে বলল, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যেকোনো কথাই আমার বিশ্বাস হবে। তুই বল কি লুকাচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকাই বাঁধ-ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।